প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা পড়ব পঞ্চম অধ্যায়, যার নাম হচ্ছে পদার্থের অবস্থা ও চাপ। আজকের এই ভিডিওটা যারা মনোযোগ দিয়ে করবা তাদের এই চ্যাপ্টারে যদি কোনো বেসিকেও সমস্যা থাকে সেটা সলভ হবে, এবং এই চ্যাপ্টারের ভিডিওতে যে প্রবলেমগুলো আমরা আলোচনা করব সেই প্রবলেমগুলো থেকে তুমি ফাইনাল পরীক্ষাতে অর্থাৎ এসএসসি 27 ফাইনাল পরীক্ষাতে তুমি সৃজনশীল প্রশ্ন লিখতে পারবা। তো সবাই এই ক্লাসটা কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে করতে হবে। তো চলো শুরু করি। প্রথমে আমরা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ টপিকগুলো একটু দেখে নিব যে কোন কোন টপিক আমাদের এই চ্যাপ্টারে পড়া দরকার। প্রথমত বড় বড় যে টপিকগুলো আছে তার মধ্যে প্লবতা, আর্কিমিডিসের সূত্র, বস্তুর ভাষণ এবং নিমজ্জন, এই যে তিনটা টপিক, এই তিনটা টপিক থেকে কিন্তু প্রশ্ন একসাথে হতে পারে, কম্বাইন করে হতে পারে, অর্থাৎ তিনটা টপিকের কম্বিনেশনে সৃজনশীল প্রশ্ন তৈরি হতে পারে। এবং এই তিনটা টপিকের মধ্যে কিন্তু সম্পর্ক আছে, একটা আরেকটার সাথে সম্পর্কিত। এছাড়া আছে বল বৃদ্ধিকরণ নীতি, প্যাসকেলের সূত্র, হাইড্রোলিক প্রেস, ছোট পিস্টন বড় পিস্টন, ওই টপিকটা। এবং একটা লেস ইম্পর্টেন্ট টপিক স্থিতিস্থাপকতা, এটা একটু পড়তে হবে, কারণ হচ্ছে যদি প্রশ্ন একটু এক্সেপশনাল হয়, যদি যে প্রশ্নকর্তা সে যদি মনে করে যে প্রশ্ন একটু এক্সেপশনাল করব, তাহলে কিন্তু এই স্থিতিস্থাপকতা টপিক থেকে প্রশ্ন দিয়ে দিতে পারে। এই জন্য এই টপিকটাও আমাদের রিভিশন করে রাখতে হবে, সূত্রগুলো দেখে রাখতে হবে, কিছু প্রবলেম সলভ করে রাখতে হবে। তো চলো আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। ছোট ছোট যে টপিকগুলো আছে, সূত্রগুলো আছে, সেগুলো একটু আলোচনা করে নিতে হবে, তারপর আমাদের ম্যাথে যেতে হবে। যখনই তুমি একটা অধ্যায় রিভাইজ করবা তখনই আগে অধ্যায়ের সূত্রগুলো, সংজ্ঞাগুলো, ছোট ছোট যে জিনিসগুলো আছে খুঁটিনাটি, সেগুলো আগে পড়ে নিবা। কারণ তোমার তো শুধু সৃজনশীল না, তোমাকে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, এমসিকিউ সবই উত্তর করতে হবে, তাই না? তো চাপটা কি? চাপের ইংরেজি হচ্ছে প্রেশার। ফিজিক্সে চাপ কাকে বলে? চাপ হচ্ছে, ধরো এটা একটা তল, এই তলের ক্ষেত্রফল হচ্ছে এ। এখন এই তলটার উপর যদি লম্বভাবে একটা বল প্রয়োগ করা হয় এফ, তাহলে আমরা বলতে পারি যে এ ক্ষেত্রফলের ওপর লম্বভাবে বল প্রয়োগ করা হলো এফ। তাহলে এ ক্ষেত্রফলের ওপর যদি আমরা লম্বভাবে বল প্রয়োগ করি এফ, তাহলে একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত বল কত হবে? এফ বাই এ। এই যে কোনো তলের একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে যেটুকু বল প্রযুক্ত হয় তাকে বলা হয় চাপ। তাহলে এই এফ বাই এ এটা হচ্ছে চাপ। তাহলে আমরা চাপ সমান লিখতে পারি চাপ পি সমান বল বাই ক্ষেত্রফল। চাপ পি সমান বল ভাগ ক্ষেত্রফল। তো মনে রাখবা, এ হচ্ছে তলের ক্ষেত্রফল, এ হলো তলের ক্ষেত্রফল, আর এফ হলো অবশ্যই লম্বভাবে প্রযুক্ত বল। এফ হচ্ছে লম্বভাবে প্রযুক্ত বল, আর এ হচ্ছে তলের ক্ষেত্রফল। লম্বভাবে প্রযুক্ত বলকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে চাপ পাওয়া যায়। আর এটার সংজ্ঞা হচ্ছে কোনো তলের একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। তাহলে চাপের এককটা কি দাঁড়াচ্ছে? চাপের একক দাঁড়াচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। চাপের একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। এখন নিউটন পার মিটার স্কোয়ারকে সংক্ষেপে আমরা বলতে পারি প্যাসকেল। 1 নিউটন পার মিটার স্কোয়ারকে আমরা সংক্ষেপে বলতে পারি 1 প্যাসকেল। চাপের একক আসলে নিউটন পার মিটার স্কোয়ার, এইটার ডাক নাম হচ্ছে প্যাসকেল, অর্থাৎ চাপের একক হিসাবে প্যাসকেল লেখা হয়। এটা একজন সায়েন্টিস্টের নাম অনুসারে হয়েছে। তাহলে 1 নিউটন পার মিটার স্কোয়ার হচ্ছে 1 প্যাসকেল। তাহলে চাপের একক কি? নিউটন পার মিটার স্কোয়ারও হবে, আবার প্যাসকেলও হবে। ঠিক আছে, যদি বলি মাত্রা কি? চাপের মাত্রা, তাহলে দেখো চাপ পি সমান বল ভাগ ক্ষেত্রফল। বলের মাত্রা কি তুমি জানো? mlt ইনভার্স 2, আর ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে এল স্কোয়ার। ক্ষেত্রফল মানে মিটার স্কোয়ার মানে এল স্কোয়ার। তাহলে কি হবে? এম এল স্কোয়ার উপরে উঠলে হবে এম এল ইনভার্স 1
টি ইনভার্স 2, তাহলে চাপের মাত্রা হচ্ছে এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। ওকে, আর একক, আমরা যে এককটা লিখলাম দেখো, এই এককটাকে যদি আমরা আরেকটু ভাঙি কি হয়, নিউটন পার মিটার স্কোয়ার। তো দেখো নিউটনকে ভাঙলে হয় কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু পার মিটার স্কোয়ার। তাহলে কি হয় বলো, কেজি মিটার আর পার মিটার স্কোয়ার মিলে হয় পার মিটার, মানে এটার পাওয়ার ইনভার্স 2, এটার পাওয়ার 1, তাহলে ইনভার্স 1 হয়। তাহলে এই যে দেখো এইটা কেজি পার মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইটাও কিন্তু একটা চাপের একক। তাহলে চাপের একক কিন্তু এসআই এককই তিনটা, নিউটন পার মিটার স্কোয়ার, এইটার সংক্ষিপ্ত নাম প্যাসকেল, আর নিউটন পার মিটার স্কোয়ারকে আবার ভাঙে ফেললে পাওয়া যায় কেজি পার মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটা হচ্ছে চাপের আরেকটা একক। তো একটা রাশির যতগুলো একক থাকে সেটা জানতে হয়, কারণ বহুপদী এমসিকিউতে অনেক সময় কিন্তু একাধিক উত্তর নিতে হয়, তখন কিন্তু লাগে। আর এখানে এখন যদি তোমাকে বলা হয় দেখো যে 100 প্যাসকেল এর অর্থ কি, 100 প্যাসকেলের অর্থ কি, তাহলে আমরা লিখতে পারি দেখো 100 প্যাসকেল মানে 100 নিউটন পার মিটার স্কোয়ার। 100 নিউটন পারকে যদি তুমি একটু ভেঙে লেখো তাহলে 100 নিউটন পার মিটার স্কোয়ার। তার মানে কি, পার মানে কিন্তু পার শব্দের অর্থ কিন্তু প্রতি, তাহলে প্রতি মিটার স্কোয়ার, 100 নিউটন প্রতি মিটার স্কোয়ার। এর মানে কি, মানে প্রতি মিটার স্কোয়ার ক্ষেত্রফলে 100 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে। তার মানে প্রতি একক ক্ষেত্রফলে প্রতি 1 মিটার স্কোয়ার জায়গার উপর 100 নিউটন বল প্রযুক্ত করা হচ্ছে। তার মানে 1 মিটার স্কোয়ার জায়গার উপরে 100 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। এটাই হলো চাপের 100 প্যাসকেলের অর্থ। তাহলে যদি পরীক্ষায় আসে 100 প্যাসকেলের অর্থ কি, বলবা 100 প্যাসকেল মানে 100 নিউটন পার মিটার স্কোয়ার, আর এটার অর্থ হচ্ছে প্রতি মিটার স্কোয়ারে 100 নিউটন করে বল প্রয়োগ করা হচ্ছে। আশা করি এটা সবাই বুঝতে পারলাম। এইবার আমরা পড়ব হচ্ছে ঘনত্ব। ঘনত্ব একটা টার্ম যেটা শুধু এই চ্যাপ্টারে না, ফিজিক্স পড়তে গেলে বিভিন্ন জায়গায় কিন্তু প্রয়োজন হয়। তো তোমরা ঘনত্ব নিশ্চয়ই আগে পড়ছো। ঘনত্ব হচ্ছে, ধরো এটা একটা বস্তু, এই যে বস্তুটা দেখছো, এই বস্তুটার ভর হচ্ছে m, আর এই বস্তুটার আয়তন, সে বস্তুটা যেমনই আকৃতির হোক না কেন, জ্যামিতিক যেমনই শেপের হোক না কেন, এটার আয়তন ধরো v। তাহলে আমরা কি লিখতে পারি বলো তো, v আয়তনের ভর কত, v আয়তনের বস্তুর ভর কত, m। বস্তুটার আয়তন v আর ভর m, তাহলে আমরা লিখতে পারি না যে v আয়তনের এই বস্তুর ভর m। তাহলে v আয়তনের বস্তুর ভর যদি m হয়, তাহলে বলো তো একক আয়তনের বস্তুর ভর কত, m/v। ঘনত্বের সংজ্ঞায় দেখবা বলছে যে কোনো বস্তুর একক আয়তনের ভরকে ওই বস্তুর ঘনত্ব বলে। তার মানে একক আয়তনে বস্তুর যে ভর হয়, যে কোনো বস্তুর একক আয়তন যদি আমরা এসআই এককে বলি, ধরো এটা 1 মিটার কিউব, তাইলে যে কোনো বস্তুর 1 মিটার কিউবের যে ভর সেটাই হলো ঘনত্ব। তাহলে ঘনত্বের সংজ্ঞা অনুযায়ী একক আয়তনের বস্তুর ভরকেই বলে, অর্থাৎ m/vটাই হচ্ছে আমার ঘনত্ব। ঘনত্বকে প্রকাশ করা হয় একটা চিহ্ন দ্বারা, যে চিহ্নটাকে বলে রো সমান m/v। তাহলে ঘনত্ব রো সমান m/v। এখানে ঘনত্বের এককটা কি দেখো তো, একক হবে যদি বলি এসআই একক, কেজি, ভরের একক কেজি, নিচে মিটার কিউব, তাহলে মিটার কিউব উপরে উঠলে হবে কেজি পার মিটার কিউব। এটা হচ্ছে ঘনত্বের একক, কেজি পার মিটার কিউব। আর যদি বলি সিজিএস একক, তাহলে কেজির জায়গায় হবে গ্রাম, মিটারের জায়গায় হবে সেন্টিমিটার, গ্রাম পার সেন্টিমিটার কিউব। গ্রাম পার সেন্টিমিটার কিউবকে অনেক সময় এইভাবে লেখা হয় যে গ্রাম পার সিসি। এইভাবে যদি লেখা থাকে তাও বুঝবা যে এটাই গ্রাম পার সেন্টিমিটার কিউব। এখন
অঙ্ক করার সময় কিন্তু আমাদের এই সিজিএস এককের মান দেওয়া থাকতে পারে, কিন্তু সূত্রে আমরা সবসময় এসআই একক বসাই। সাধারণত অঙ্ক করার সময় আমরা এসআই একক ব্যবহার করি। তো এসআই একক ব্যবহার করতে হয়, কিন্তু হয়তো অঙ্কে তোমার সিজিএস এককটা দেওয়া থাকলো, সেই কনভার্সানটা বুঝতে হবে। এখানে এটা মুখস্থ রাখবা, 1 গ্রাম পার সিসি সমান হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। বুঝছো? 1 গ্রাম পার সিসি সমান 1000 কেজি পার মিটার কিউব। অর্থাৎ এক্সাম্পল স্বরূপ মনে করো দেওয়া থাকলো এটা, যে হয়তো অঙ্কে বলা আছে লোহার ঘনত্ব 7.8 গ্রাম পার সিসি। ধরো এটা দেওয়া আছে লোহার ঘনত্ব 7.8 গ্রাম পার সিসি। তাহলে এইটাকে তুমি এসআই এককে কনভার্ট করবা কি করে? জাস্ট 7.8 এর সাথে তুমি 1000 গুণ করে দিবা, এটা হয়ে যাবে কেজি পার মিটার কিউব, অর্থাৎ 7800 কেজি পার মিটার কিউব। তাহলে গ্রাম পার সিসি যদি থাকে জাস্ট 1000 গুণ করবা, করে তুমি কেজি পার মিটার কিউব বানায় ফেলতে পারবা। এই ঘনত্বের মাত্রা কি হবে বলো তো? মাত্রা হবে, দেখো এই যে আমরা জানি একক হচ্ছে কেজি পার মিটার কিউব, তো কেজির মাত্রা, ভরের মাত্রা এম, আর মিটার মানে এল, তাহলে এম এল কিউব, এটা হচ্ছে মাত্রা। মুখস্থ রাখবা, এমসিকিউতে আসতে পারে ঘনত্বের মাত্রা। এখন একটা প্রশ্ন হচ্ছে, দেখো ঘনত্ব সমান এম বাই ভি, ঘনত্ব সমান এম বাই ভি। তোমাকে যদি বলা হয় যে ঘনত্বের মান, মনোযোগ দিয়ে শুনবা, ঘনত্বের মান কি ভর এবং আয়তনের উপর নির্ভর করে? প্রশ্ন হচ্ছে না। যদিও সূত্রে দেখা যাচ্ছে রো সমান এম বাই ভি, কিন্তু ঘনত্বের মান এই ভর বা আয়তনের উপর নির্ভর করে না। কোনো বস্তুর আয়তন যদি বেড়ে যায়, ধরো লোহার যদি আয়তন বেড়ে যায় তাহলে কিন্তু ভরটাও বেড়ে যাবে। তাহলে আয়তন বাড়লে ভরও বাড়বে, রো কিন্তু ডিপেন্ড করবে না। তাহলে রো কিন্তু সাধারণত রো এর মান এম বা ভি এর ওপর নির্ভর করে না। অদ্ভুত না? সূত্রে তোমাদেরকে জিজ্ঞেস করলে তোমরা বলবা, যদি এই সূত্র দিয়ে যদি বলা হয় যে এম এর মান বাড়লে কি হয়, তোমরা বলবা রো বাড়ে। তোমাকে যদি বলা হয় ভি এর মান বাড়লে কি হয়, তোমরা বলবা রো এর মান কমে। এইভাবে তো উত্তর দিয়ে দিবা। কিন্তু না, রো এর মান কিন্তু এম বা ভি এর উপর নির্ভর করে না, কারণ একটা চেঞ্জ হলে একটা চেঞ্জ হয়ে যাবে। রো এর মান নির্ভর করে কিসের উপর? ঘনত্বের মান বা রো এর মান নির্ভর করে উপাদানের উপর ও তাপমাত্রার উপর। তাপমাত্রা যদি চেঞ্জ হয় ঘনত্বের মান চেঞ্জ হতে পারে, আর উপাদানের উপর ডিপেন্ড করে। ধরো লোহা একটা উপাদান, লোহার একটা নিজস্ব রো এর মান আছে। ধরো পানি একটা উপাদান, পানির একটা নিজস্ব ঘনত্বের মান আছে। ধরো সোনা একটা পদার্থ, এটার ঘনত্বের একটা নিজস্ব মান আছে। এরকম প্রত্যেকটা উপাদানের একটা নিজস্ব ঘনত্বের মান আছে। তোমার বোর্ডের বইতে, পাঠ্য বইতে যে ঘনত্বের মানগুলো আছে সেগুলো একটু মুখস্থ করবা। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস বুঝলাম কি, যে তোমার যদি ঘনত্বের মান বের করার প্রয়োজন পড়ে, তাহলে তুমি কি করবা? ভরকে তুমি আয়তন দ্বারা ভাগ করে দিবা। একটা বস্তুর ভরকে তুমি আয়তন দ্বারা ভাগ করলেই তুমি ঘনত্ব পাবা। এবং এখান থেকে যদি ভর বের করার প্রয়োজন হয়, ঘনত্বের সাথে আয়তন গুণ করবা, এম সমান রো ভি। মনে রাখবা যে কোনো বস্তুর ভর বের করার প্রয়োজন হলে ঘনত্ব এবং আয়তন গুণ করলে কিন্তু তুমি ভর পেয়ে যাবা। ঠিক আছে? এখন এইখানে একটা জিনিস একটু খেয়াল করো, ঘনত্ব আমরা শিখলাম। এখন যদি বলে গড় ঘনত্ব কি, গড় ঘনত্ব যদি কোনো সময় যদি কাজে লাগে, গড় ঘনত্ব, ধরো এটা একটা বস্তু, এই বস্তুর সাথে আর একটা বস্তু তুমি যোগ করলে, এটার ভর m1, এটার ভর m2, এটার আয়তন v1, এটার আয়তন v2। তাহলে গড় ঘনত্ব কি হবে? গড় ঘনত্বের বেসিক সূত্র হচ্ছে মোট ভর ভাগ মোট
আয়তন। তাহলে মোট ভর কত? মোট ভর হচ্ছে m1 প্লাস m2, আর মোট আয়তন হলো v1 প্লাস v2। এরকম যতগুলো বস্তু তুমি একসাথে মিশ্রিত করবা, মিশাই দিবা, বা একটার সাথে একটা যুক্ত করবা, বা একটার সাথে একটা বেঁধে দিবা, গড় ঘনত্ব বের করতে চাইলে তোমাকে মোট ভরকে মোট আয়তন দ্বারা ভাগ করতে হবে। শুধু m1 প্লাস m2 না, যদি তিনটা বস্তু মিশাই দাও তাহলে m1 প্লাস m2 প্লাস m3, v1 প্লাস v2 প্লাস v3। অর্থাৎ গড় ঘনত্ব মানে হচ্ছে অনেকগুলো বস্তু যদি একসাথে ধরো তুমি পানির সাথে কেরোসিন মিশাই দিলা, গড় ঘনত্ব কত হবে? তাইলে পানির ভর প্লাস কেরোসিনের ভর ভাগ পানির আয়তন প্লাস কেরোসিনের আয়তন। অর্থাৎ যতগুলো বস্তু তুমি মিশ্রিত করবা, মিক্স করবা, সবগুলোর ভরকে সবগুলোর আয়তন দিয়ে ভাগ করে দিবা, সবগুলোর ভর যোগ করবা, সবগুলোর আয়তন যোগ করবা, ভাগ করবা, তাহলে গড় ঘনত্ব পেয়ে যাবা। আচ্ছা, এবার আমরা পড়ব তরলের গভীরের চাপ। তরলের কোনো গভীরের কোনো বিন্দুতে চাপ কি হয় সেটা আমরা একটু দেখব। দেখো, আমরা এখানে কিন্তু এখন সূত্রের কোনো প্রতিপাদন শিখব না, এটা তোমরা জানো, রিভিশন ক্লাস হচ্ছে। আমি শুধু তোমাদেরকে সূত্রগুলো একটু দেখাচ্ছি, এবং সূত্রগুলো থেকে যদি কোনো ইনফরমেশান বের হয় MCQ টাইপ, সেগুলো বলে দিচ্ছি। তো ধরো এটা একটা তরল, এটা তরলের উপরিতল, তরলের উপরিতল। মানে উপরিতল, তুমি যখন তরলের গভীরে চলে আসবা তখন তরল তোমার উপর চাপ সৃষ্টি করবে, তরল তোমার উপরে একটা চাপ সৃষ্টি করবে। তো ধরো তুমি তরলের গভীরে এইখানে আসো, এইখানে চাপ কত? তাইলে এই যে উপরিতল থেকে এই বিন্দু পর্যন্ত একটা গভীরতা আছে না, এই গভীরতাটা তোমার লাগবে। তাহলে P সমান হবে H রো জি। তাহলে এই সূত্র তোমাদের পরিচিত। এখন এই সূত্র কি করে আসলো সেটা আর আমি এখন অত সময় নাই রিভিশন ক্লাসে। তাহলে চাপ P সমান H রো জি। H হলো কি? গভীরতা। রো কি? রো হচ্ছে ঘনত্ব। কার ঘনত্ব? তরলের ঘনত্ব। যে তরলের গভীরে তুমি চাপ নির্ণয় করতে চাচ্ছ সেই তরলের ঘনত্ব। যদি আমি পানির গভীরে যে চাপ নির্ণয় করি তাহলে এটা হবে পানির ঘনত্ব। যদি আমি কেরোসিনের গভীরে চাপ নির্ণয় করি এটা হবে কেরোসিনের ঘনত্ব। আর এইচটা হচ্ছে গভীরতা, আর জিটা কি তোমরা তো জানোই। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করে দেখো যে P সমান H রো জি, এই সূত্রের মধ্যে কি ক্ষেত্রফল আছে? দেখো, সূত্রের মধ্যে কিন্তু ক্ষেত্রফল নাই, ক্ষেত্রফল ছাড়াই চাপ বের করা যায়। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি কি, যে তরলের গভীরে যখন তোমাকে চাপ নির্ণয় করতে বলছে, তরলের গভীরের চাপ, তরলের গভীরের চাপ তলের ক্ষেত্রফলের ওপর তরলের গভীরের চাপ তলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, এটা মাথায় রাখবা। তরলের গভীরে যদি চাপ হয়, পুকুরের 5 মিটার গভীরে যা চাপ হবে সমুদ্রের 5 মিটার গভীরেও চাপ হবে, একই হবে। যদিও পুকুরের গভীরে 5 মিটার গভীরে পুকুরের তলের ক্ষেত্রফল আর সমুদ্রের তলের ক্ষেত্রফল তো এক না, কিন্তু চাপ কিন্তু শুধুমাত্র গভীরতার উপর ডিপেন্ড করবে। তাহলে দেখো, এখান থেকে আমরা জিনিস লিখতে পারি যে P সমান H রো জি। তো আমরা কিন্তু লিখতে পারি P সমান H, আবার P সমান রো। তার মানে কি, গভীরতা যত বেশি চাপ তত বেশি, গভীরতা যত বেশি, যত গভীরে যাবা চাপ তত বেশি হবে। আবার ঘনত্ব যত বেশি চাপ তত বেশি, তরলের ঘনত্ব যত বেশি চাপ তত বেশি। ধরো পানির 5 মিটার গভীরে আর মধুর 5 মিটার গভীরে কোথায় চাপ বেশি হবে? তো আমরা জানি মধুর ঘনত্ব বেশি, তাহলে মধুর 5 মিটার গভীরে কিন্তু প্রেশার বেশি হবে। তাহলে চাপ কিন্তু ঘনত্বের উপর ডিপেন্ড করে। আর জি তো আমাদের পৃথিবীতে জি এর মানটা কনস্ট্যান্ট ধরা হয়, তাই জি এর মানের উপর ডিপেন্ড করছে না। তবে যদি এমন হয় যে তুমি চাঁদে চলে গেলা, চাঁদে ধরো একটা পুকুর আছে, সেই পুকুরের গভীরে চাপ কত নির্ণয় করতে হবে, তাহলে ওখানে কিন্তু চাপ কমে যাবে পৃথিবীর চাইতে। কেন? কারণ চাঁদে জি এর মান কম, জি এর মান যেখানে কম সেখানে চাপও কী হবে? কম হবে। কথা বোঝা গেছে? আচ্ছা, এবার দেখো বলছে চাপের সাথে ক্ষেত্রফলের সম্পর্ক। এই জিনিসটা একটু বুঝলে আমরা কিছু MCQ এবং কিছু
অনুধাবনমূলক প্রশ্নের উত্তর দিতে পারবো। চাপের সাথে ক্ষেত্রফলের সম্পর্ক। তো প্রথমেই আসি, আমরা জানি চাপ P সমান বল ভাগ ক্ষেত্রফল। এই সূত্রটা যদি আমরা একটু দেখি, P সমান F/A, এই সূত্রে দেখো F যদি কনস্ট্যান্ট হয়, F যদি কনস্ট্যান্ট হয় তাহলে চাপের সাথে ক্ষেত্রফলের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। বল যদি ধ্রুবক হয় তাহলে চাপের সাথে ক্ষেত্রফলের সম্পর্ক হবে ব্যস্তানুপাতিক, অর্থাৎ ক্ষেত্রফল যদি কমে চাপ হবে বেশি, ক্ষেত্রফল যদি বেশি হয় চাপ হবে কম। এর জন্য শর্ত একটাই, ফোর্সটা কনস্ট্যান্ট থাকতে হবে, বলের মানটা কনস্ট্যান্ট থাকতে হবে। এর কয়েকটা এক্সাম্পল তোমাদেরকে আমি বলছি। দেখো, মনে করো তুমি একটা শপিং মলে গেছো ঘুরতে। এখন ওই শপিং মলে ভিড়ের মধ্যে তোমার পায়ের ওপর একজন পা তুলে দিছে, ওকে, একজন পায়ের উপর পা তুলে দিছে। এখন যে তোমার পায়ের উপরে পা তুলে দিছে তার ভর 80 কেজি। 80 কেজি ভরের এক ব্যক্তি, ধরো একজন মানুষ, একটা ছেলে, একটা পুরুষ মানুষ তোমার পায়ের উপরে পা তুলে দিছে, তাহলে অবশ্যই তোমার ব্যথা লাগবে। কিন্তু সাধারণত ছেলেরা যে জুতাগুলো পরে সেই জুতাগুলোর তলার ক্ষেত্রফলটা ফ্ল্যাট হয়। তাইলে 80 কেজি ভরের এক ভদ্রলোক যদি শু পরে তোমার পায়ের উপরে পা তুলে দেয়, তুমি ব্যথা পাবা, ঠিক আছে, কিন্তু দেখো তো ওই একই 80 কেজি ভরের একজন ভদ্র মহিলা যদি একটা হিল পায়ে দিয়ে যদি তোমার পায়ের উপর পা তুলে দেয়, তাহলে ব্যথা কি কম লাগবে না বেশি লাগবে? অবশ্যই বেশি লাগবে। কেন বেশি লাগবে? কারণ ছেলেদের জুতার যে তলা হয় এরকম ফ্ল্যাট হয়, জুতার তলাটা হয় ফ্ল্যাট, ক্ষেত্রফলটা বেশি হয়, ভূমির সাথে বেশি কন্টাক্টে আসে। আর হিল, যে যারা মেয়েরা হিল পরে, সেই হিলের তলার ক্ষেত্রফলটা হয় ছোট, ক্ষেত্রফল কম হওয়ার কারণে কিন্তু প্রেশারটা বেশি হয়। দেখো, উভয় ক্ষেত্রেই কিন্তু আমরা বলছি 80 কেজি ভরের এক ব্যক্তি, অর্থাৎ উভয় ক্ষেত্রেই 80 কেজি, P সমান ধরো FA, উভয় ক্ষেত্রেই F সমান, আমরা যদি বলি F সমান mg ভাগে, তাহলে উভয় ক্ষেত্রেই কিন্তু 80 কেজির সমতুল্য ওজন তোমার পায়ের উপরে প্রযুক্ত হচ্ছে। কিন্তু ফ্ল্যাট শু পরলে ক্ষেত্রফল বেশি, প্রেশার হচ্ছে কম, ব্যথা লাগবে কম। হিল পরলে ক্ষেত্রফল হবে কম, চাপ হয়ে যাবে বেশি। আবার ধরো এই কলমটার এই প্রান্ত দিয়ে আমরা যদি এই কাগজটাকে ছিদ্র করতে চাই, তাহলে দেখো অনেক বল প্রয়োগ করতে হবে, তাই না? কারণ এটার ক্ষেত্রফল বেশি, অনেক বল প্রয়োগ না করলে প্রেশার সৃষ্টি হবে না। কিন্তু আমি যদি কলমের এই প্রান্তটা দিয়ে যদি আমি কাগজটাকে ছিদ্র করতে চাই, তাহলে অল্প বলেই কিন্তু কাগজ এরকম ছিদ্র হয়ে যাবে, বেশি ফোর্স আর দিতে হবে না। কারণ কি? কারণ দেখো এই প্রান্তের ক্ষেত্রফলটা কম, এই জন্যে অল্প বলেই বেশি প্রেশার সৃষ্টি হবে। কিংবা ধরো ধারালো ছুরি আর ভোঁতা ছুরির পার্থক্য কি? যেটা ভোঁতা ছুরি, তোমাকে যেটা ধারালো না, যেটা আমরা ভোঁতা বলি, সেটা যদি একটা আপেল কাটতে দেওয়া হয়, তাহলে তুমি অনেক কষ্ট করে আপেলটা কাটতে পারবে না, অনেক ফোর্স দিতে হবে। কিন্তু তুমি যেটা ধারালো ছুরি হয়, দেখবা আস্তে করে আপেলের উপর একটা বল প্রয়োগ করলেই আপেলটা কেটে যাবে। কারণ কি? কারণ ধারালো ছুরির ক্ষেত্রফল কম। ধারালো মানেই হচ্ছে ক্ষেত্রফল কম, আর ক্ষেত্রফল কম মানেই হলো প্রেশার বেশি সৃষ্টি হবে। তাহলে মনে রাখবা, যেখানেই ক্ষেত্রফল কম হবে সেখানেই বেশি প্রেশার সৃষ্টি হবে। বোঝা গেছে? এবার দেখো, তরলের গভীরে যদি বলি, এবার একটু আগে বললাম তরলের গভীরে যে চাপ, সেইখানে কিন্তু ক্ষেত্রফল নাই। তারপর তরলের গভীরে যদি তুমি চাপের হিসাব করো, তাহলে সেটা ক্ষেত্রফলের উপর নির্ভর করবে না। কিন্তু নর্মালি চাপ কিন্তু ক্ষেত্রফলের উপর নির্ভর করে, তার জন্য শর্ত হচ্ছে ফোর্সকে কনস্ট্যান্ট থাকতে হবে। ওকে, এবার দেখো বলছে প্লবতা কি? এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক তোমাদের। দেখো, ধরো এটা একটা তরল, তরলের মধ্যে ধরো একটা বস্তু আছে, এই বস্তুটা তরলের মধ্যে নিমজ্জিত, তাহলে এই বস্তুর বস্তুর ওজন, অর্থাৎ পৃথিবীর আকর্ষণ তো W সমান mg, এটা তো থাকবেই।
বস্তুর যে ওজন mg এটা তো নিচের দিকে থাকবেই, যেখানেই যাও থাকবে। কিন্তু তুমি যখন বস্তুটাকে তরলে নিমজ্জিত করলা, তখন তরল এই বস্তুর ওপর একটা ঊর্ধ্বমুখী নিট বল প্রয়োগ করবে। প্লবতার সংজ্ঞাটা মনে করো যে তরল বা বায়বীয় পদার্থে নিমজ্জিত কোনো বস্তু উপরের দিকে যে নিট বলটা অনুভব করে, সেটাই হচ্ছে প্লবতা। তাহলে এই বস্তুটাকে যখন আমি তরলের মধ্যে নিমজ্জিত করলাম বা বায়বীয় পদার্থে নিমজ্জিত করব, তখন এই তরল বা বায়বীয় পদার্থ এই বস্তুটার উপর ঊর্ধ্বমুখী একটা বল সৃষ্টি করবে, নিট বল। এটা হচ্ছে ইউ দিয়ে প্রকাশ করা হয়, ঊর্ধ্বমুখী নিট বল। এই ঊর্ধ্বমুখী নিট বলটা ইউ উপরের দিক ক্রিয়া করবে, এটাই হচ্ছে প্লবতা। তাইলে প্লবতার সংজ্ঞাটা পড়বা, একবার বলে দিই আমি, যে কোনো বস্তুকে যদি তুমি তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করো, তাহলে ওই তরল বা বায়বীয় পদার্থ বস্তুটির উপর একটি ঊর্ধ্বমুখী নিট বল প্রয়োগ করে। এই ঊর্ধ্বমুখী নিট বলটাই হচ্ছে প্লবতা। এবং প্লবতার সূত্র হচ্ছে, আমরা লিখব এইভাবে, ভি প্রাইম রো এফ জি। সবসময় প্লবতার সূত্রটা এইভাবে লিখবা, ভি প্রাইম রো এফ জি। ভি প্রাইমটা কি? আমরা অনেকেই মনে করি যে ভি প্রাইমটা হচ্ছে এই যে প্লবতার সূত্রে যে ভিটা আছে, এই ভিটা হচ্ছে বস্তুর আয়তন। না, এটা বস্তুর আয়তন না। প্লবতার সূত্রে যে ভিটা থাকে সেটা হচ্ছে বস্তুর নিমজ্জিত অংশের আয়তন। নিমজ্জিত অংশের আয়তন অর্থাৎ বস্তুর আয়তন যাই হোক, বস্তুর যতটুকু নিমজ্জিত হয়ে থাকে ওইটা হচ্ছে নিমজ্জিত অংশ, ওইটার আয়তন এখানে বসাতে হয়। প্লবতা নির্ণয়ের সময় অবশ্যই এই আয়তনের জায়গায় তুমি বসাবা বস্তুর যে অংশটুকু ডুবে থাকবে। বস্তু যদি অর্ধেক ডুবে থাকে তাহলে অর্ধেকের আয়তন বসাতে হবে। রো এফটা কি? এটা হচ্ছে তরল বা বায়বীয় পদার্থের ঘনত্ব, যার মধ্যে বস্তু নিমজ্জিত হয়ে আছে তার ঘনত্ব। ধরো তুমি একটা লোহার বলকে পানির মধ্যে নিমজ্জিত করছো, তাহলে এখানে পানির ঘনত্বটাই বসবে। তুমি যদি কেরোসিনে নিমজ্জিত করো, কেরোসিনের ঘনত্ব বসবে। যদি বায়ুর মধ্যে নিমজ্জিত করো, বায়ুর ঘনত্ব বসবে। যদি সরিষার তেলে নিমজ্জিত করো, সরিষার তেলের ঘনত্ব বসবে। যদি রক্তের মধ্যে নিমজ্জিত করো, তাহলে রক্তের ঘনত্ব বসবে। তুমি যে তরলে নিমজ্জিত করবা সেই তরলের ঘনত্ব এখানে বসবে। আর ভি প্রাইমে কি বসবে? আবারও বলছি, বস্তু না, বস্তুর আয়তন না, বস্তুর যে অংশটুকু ডুবে আছে, নিমজ্জিত হয়ে আছে, ওইটা। মানে বিষয়টা এরকম, দেখো, ধরো এই তো তরল, ধরো এটা একটা বস্তু, এই বস্তুর পুরো আয়তনটা ভি, বস্তুর পুরো আয়তনটা ভি, কিন্তু বস্তুর এই অংশটুকু ডুবে আছে। যে আয়তন ডুবে আছে এটা হচ্ছে v/2, মানে অর্ধেক, আয়তনের অর্ধেক ডুবে আছে। তাহলে প্লবতা কি হবে? তাহলে কিন্তু যে ভি রো জি লিখলে হবে না, বস্তু সম্পূর্ণ ডুবে নাই। তাহলে কি করবা? অবশ্যই এখানে হবে v/2 রো, ধরো পানিতে ডুবে থাকলে পানির ঘনত্ব জি, তাহলে যেটুকু ডুবে থাকবে ওইটুকুই ওখানে বসবে। কথা বোঝা গেছে? তাহলে প্লবতা বের করার জন্য সহজ একটা সূত্র, ভি রো জি বা ভি প্রাইম রো জি। ভি প্রাইম হচ্ছে বস্তুর যে অংশটুকু ডুবে থাকবে ওইটার আয়তন, রো হচ্ছে যার মধ্যে ডুবাবা তার ঘনত্ব, আর জি তো বুঝতেই পারছো। তাহলে প্লবতা আশা করি সবাই বের করতে পারবা। প্লবতা মনে রাখবা, প্লবতা হচ্ছে ঊর্ধ্বমুখী বল, বস্তুর ওপর সবসময় ঊর্ধ্বমুখে ক্রিয়া করে। তাহলে প্লবতা কি করে? প্লবতা কি শুধু প্লবতাই? প্লবতা কি শুধু আসলেই প্লবতা? না, প্লবতা হচ্ছে বস্তুর হারানো ওজন। কারণ দেখো, প্লবতা সবসময় ওজনের বিরুদ্ধে ক্রিয়া করে। প্লবতা সবসময় ওজনের বিরুদ্ধে ক্রিয়া করে। তাহলে প্লবতা ওজনের বিরুদ্ধে ক্রিয়া করায় সে ওজনকে কমায় দেয়। কতটুকু কমায় দেয়? প্লবতা যতটুকু ততটুকুই কমায় দেয়। তাহলে প্লবতা যদি 20 নিউটন হয়, তাহলে বস্তুর ওজন 20 নিউটন কমে যাবে, হারায় যাবে, হ্রাস পাবে। তাহলে প্লবতা হচ্ছে হারানো ওজন, মনে রাখবে, মনে থাকবে যেন, মনে থাকে যেন, প্লবতা হচ্ছে হারানো ওজন।
আর এরপর আমরা আর্কিমিডিসের সূত্র বললে বিষয়টা আরেকটু আমাদের ক্লিয়ার হবে। আচ্ছা, আর একটা জিনিস সেটা একটু জানতে হবে, সেটা হচ্ছে এইখানে দেখো, এই বস্তুটার ওজন নিচের দিকে, প্লবতা উপরের দিকে। আমরা যদি বলি বস্তুটার উপর নিট বল কত, মনে রাখবা ওজন কিন্তু একটা ফোর্স, এর একক হচ্ছে নিউটন। প্লবতাও কিন্তু একটা ঊর্ধ্বমুখী নিট বল, এটাও কিন্তু একটা বল, এর একক নিউটন। তাহলে বস্তুর নিচের দিকে ক্রিয়া করছে ওজন, উপরের দিকে ক্রিয়া করছে প্লবতা, তাহলে বস্তুর ওপর নিট বল কত হবে? নিট বল হবে ডাব্লু মাইনাস ইউ। ডাব্লু মাইনাস ইউ, ধরো আমরা ধরে নিলাম যে বস্তু নিম্নমুখী, তাহলে এটা ফরওয়ার্ড ফোর্স, এটা ব্যাকওয়ার্ড ফোর্স। ডাব্লু মাইনাস ইউ হচ্ছে এফ নিট, আর এই এফ নিট সমান আমরা লিখতে পারবো এম এ। এম এ সমান ডাব্লু মাইনাস ইউ, কারণ নিট বল দ্বারাই নিট ত্বরণটা সৃষ্টি হয়। বস্তু যদি নিচের দিকে একটা ত্বরণ নিয়ে পড়তে থাকে, এমনিতেই বস্তুটা তো মুক্তভাবে পড়লে জি ত্বরণে পড়তে থাকতো, কিন্তু প্লবতা থাকলে সেটা জি ত্বরণে পড়তে পারবে না। তখন আমরা এই সূত্র থেকে ত্বরণ বের করব, যে একটা বস্তু পানির মধ্য দিয়ে যদি নিচের দিকে পড়তে থাকে তাহলে কত ত্বরণে পড়বে। তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব এসএসসি লেভেলে, কারণ ইন্টার লেভেলে গেলে আবার সান্দ্রতা, সান্দ্র বল এগুলো চলে আসবে, তখন ঝামেলা। ঠিক আছে, তো এবার দেখো বলছে বস্তুর ভাসন ও নিমজ্জন। বস্তুর ভাসন ও নিমজ্জন মানে বস্তুর ভেসে থাকা আর ডুবে যাওয়া। বিষয়টা কি? ধরো খুব সিম্পল, ধরো এটা তরল, এই তরলের মধ্যে একটা বস্তু ডুবে আছে। মনে করো সম্পূর্ণটা ডুবানো হয়েছে, বস্তুটাকে ডুববে না ভাসবে আমরা জানি না, ধরে জোর জোর করে পুরোটা ডুবাই দিছি। তাহলে ওজন কোন দিক? নিচের দিক। প্লবতা কোন দিক? উপরের দিক। তাহলে ওজন হচ্ছে নিম্নমুখী, ওজন নিম্নমুখী। এ চায় বস্তুকে ডুবাতে চায়। বুঝছো? আর ইউ এটা ঊর্ধ্বমুখী, এটা কিন্তু ঊর্ধ্বমুখী বল, বস্তুকে ভাসায় রাখতে চায়। খুবই সিম্পল, বস্তুর ওজন নিচের দিকে ক্রিয়া করে, তার মানে ওজন বস্তুকে ডুবাতে যাচ্ছে, আর ইউ ক্রিয়া করছে ওপরে, ইউ বস্তুকে ভাসাতে যাচ্ছে। এখন যদি ওজন প্লবতার বেশি হয় তাহলে বস্তু ডুবে গিয়ে নিচের দিকে এ ত্বরণে গতিশীল হবে। ওজন যদি প্লবতার বেশি হয় ভাই, তাহলে বস্তু তো ডুবে যাবেই, সাথে ডুবে যাবে না, ডুবে যেয়ে আবার নিচের দিকে নামতে থাকবে ত্বরণ নিয়ে। জি ত্বরণে নামতে পারবে না, মুক্তভাবে যেহেতু নামছে না, এ ত্বরণে নামবে। আর যদি এই দুটো সমান হয় তাহলে বস্তু নিমজ্জিত অবস্থায় ভেসে থাকবে। এর মানে কি? বস্তু নিমজ্জিত অবস্থায় ভেসে থাকবে মানে কি? মানে হচ্ছে বস্তু ডুবে যাবে ঠিকই, কিন্তু নিচের দিকে পড়বে না, সে ডুবে যে ওখানেই স্থির থাকবে। আর যদি ডাব্লুর চাইতে প্লবতা বেশি হয় তাহলে বস্তু ভেসে উঠবে, ডুবাই দিলেও ভেসে উঠবে, অর্থাৎ ডুববে না, ভেসে উঠবে। তাহলে মনে রাখবা, বস্তু যখন তরলের মধ্যে তুমি ছেড়ে দিছো, যদি বস্তুটা স্থির থাকে তাহলে এই কন্ডিশন। যদি বস্তু স্থির থাকে, সম্পূর্ণ ডুবে হোক, আংশিক ডুবে হোক, যদি স্থির থাকে তাহলে এই কন্ডিশন হবে, ডাব্লু সমান ইউ। সম্পূর্ণ ডুবে যে স্থির থাকতে পারে, সম্পূর্ণ ডুবে যে নিচে পড়েও যেতে পারে এই কন্ডিশনে, কিন্তু এই কন্ডিশনে সম্পূর্ণ ডুবে স্থির থাকতে পারে, আবার আংশিক ডুবেও স্থির থাকতে পারে। সোজা কথা, স্থির থাকলেই এই শর্তটা হবে, ডাব্লু সমান ইউ। মনে রাখবা, এটা খুব ইম্পর্টেন্ট শর্ত। তোমাকে যখন বলবে বস্তুটা কি ভাসবে, সৃজনশীল প্রশ্নে বলতে পারে বস্তুটা কি ভাসবে নাকি ডুববে, তখন তুমি
বস্তুর ওজন বের করবা, আলাদাভাবে ওজন বের করবা, আলাদাভাবে প্লবতা বের করবা। ওজন বেশি হলে বলবা ডুবে যাবে, সমান হলে বলবা ডুবে যায় স্থির থাকবে। ওজন যদি প্লবতার চেয়ে কম হয় তাহলে বলবা ডুবে যাবে না, ডুববে না। এই অ্যান্সারটাই আরেকভাবে দেওয়া যায়। ধরো বস্তুর ঘনত্ব রো, অর্থাৎ যেই বস্তুটা, যে বস্তুটাকে তুমি ডুবাচ্ছ, সেটা এখন ইট নাকি লোহা নাকি কলা গাছ সেটা আমরা জানি না, সেটা বস্তু, বস্তুর ঘনত্ব রো। আর যার মধ্যে ডুবাচ্ছ তরল, তরলের ঘনত্ব রো এফ। এই দুইটা যদি তুমি বের করতে পারো কোনোভাবে, তাহলে বস্তুর ঘনত্ব রো যদি তরলের ঘনত্বের চেয়ে বেশি হয় তাহলে ডুবে যাবে। বস্তুর ঘনত্ব যদি তরলের ঘনত্বের সমান হয় তাহলে সম্পূর্ণ ডুবে স্থির থাকবে। আর যদি বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে কম হয় তাহলে বস্তুটি ভেসে থাকবে। অর্থাৎ ভেসে থাকা বলে কিছু হয় না, ভেসে থাকা মানে কিন্তু তার একটা অংশ, কিছু না কিছু অংশ কিন্তু ডুবে থাকেই, অর্থাৎ আংশিক ডুবে থাকবে। অবশ্য ভাই আমরা বাস্তব জীবনে আংশিক ডুবে থাকাকে ভেসে থাকাই বলি। তুমি যদি দেখো যে সুইমিং পুলের মধ্যে একটা বস্তু ভাসছে, মানে কি, তুমি উপর থেকে দেখতে পাইছো মানে ওটা ভাসছে, কিন্তু ভালো করে দেখলে দেখবা পুরোটা ভাসে না, তার একটা অংশ আসলে কি হয়, ডুবে থাকে। তো এইটাই সেই কন্ডিশন। তার মানে আমরা যদি বলি যে পানির ঘনত্ব তো 1000, পানির ঘনত্ব কত জানি আমরা, 1000। এখন কোনো বস্তুর ঘনত্ব যদি 1000-এর বেশি হয় সে ডুবে যাবে। কোনো বস্তুর ঘনত্ব যদি এক্স্যাক্টলি 1000-ই হয় তাহলে সে পানির মধ্যে সম্পূর্ণ ডুবে যেয়েও থেমে থাকবে। আর কোনো বস্তুর ঘনত্ব যদি 1000-এর কম হয় তাহলে সে কিন্তু আংশিক ডুবে থাকবে, অর্থাৎ সেটাকে আমরা ভেসে থাকা বলি। কিন্তু ভেসে থাকা মানে আংশিক ডুবে থাকা, আংশিক ভেসে থাকা। আচ্ছা, তাহলে এটা সবাই বুঝতে পারছো যে বস্তু কখন ভাসবে কখন ডুববে। তুমি কিন্তু সৃজনশীলের প্রশ্ন তো এটার বেসিসেও দিতে পারো, ভাসবে না ডুববে সেটার। এবার আর্কিমিডিসের সূত্র। আর্কিমিডিস কি বলছিল, সেই 2300-2400 বছর আগে তোমরা জানো আর্কিমিডিস তার রাজার সোনার মুকুটের মধ্যে ভেজাল আছে কিনা ওইটা নির্ণয় করতে যে এই সূত্রটা আবিষ্কার করছিল। সূত্রটা ছিল এরকম যে কোনো বস্তুকে তুমি যদি তরল বা বায়বীয় পদার্থে নিমজ্জিত করো তাহলে ওই বস্তু কিছুটা ওজন হারাবে। ওই হারানো ওজন যেটা, সেটা বস্তুর দ্বারা অপসারিত তরলের ওজনের সমান হবে। অর্থাৎ কোনো বস্তুকে তরল বা বায়বীয় পদার্থে নিমজ্জিত করলে বস্তুটি যেটুকু ওজন হারায় সেটা ওই বস্তুর দ্বারা অপসারিত তরলের ওজনের সমান হবে। অর্থাৎ বস্তুকে যখন তুমি তরলের মধ্যে ডুবাও তখন কিন্তু কিছু তরল সরে যায়, তরল সরে যেয়ে বস্তুটাকে জায়গা করে দেয়। তো বস্তু যেটুকু ওজন হারাবে সেটা ওই অপসারিত তরলের ওজনের সমান হবে। এইটা ছিল আর্কিমিডিসের সূত্র। তো আর্কিমিডিসের সূত্র ছিল এইটা, হারানো ওজন সমান অপসারিত তরলের ওজন। আর্কিমিডিসের সূত্র ছিল হারানো ওজন সমান অপসারিত তরলের ওজন। তো অপসারিত তরলের ওজন মানে কি, মানে কিন্তু দেখো অপসারিত তরলের ভর ইন্টু জি। যেহেতু বলছে অপসারিত তরলের ওজন, তাহলে অপসারিত তরলের ভর ইন্টু জি। অপসারিত তরলের ভর ইন্টু জি মানে দেখো অপসারিত তরলের আয়তন ইন্টু তরলের ঘনত্ব ইন্টু জি, তাই না? অপসারিত তরলের আয়তন ইন্টু তরলের ঘনত্ব ইন্টু জি। অপসারিত তরলের আয়তনটাই কিন্তু বস্তুর নিমজ্জিত অংশের আয়তন।
অপসারিত তরলের আয়তনটাই কিন্তু বস্তুর নিমজ্জিত অংশের আয়তন। কেন? কারণ বস্তুর যে আয়তন, বস্তুর যে অংশটুকু তরলের মধ্যে যাবে, ওই জায়গাটুকুর তরল তো অপসারিত হতে হবে, তাই না? তোমার আয়তন যদি হয় 5 মিটার কিউব, তুমি যদি পুকুরে নামো তাহলে 5 মিটার কিউব তরল সরাই দিয়ে তোমার জায়গা করে নিতে হবে। তাহলে বস্তুর নিমজ্জিত অংশের আয়তন তরলের ঘনত্ব ইন্টু জি। বস্তুর নিমজ্জিত অংশের আয়তন হচ্ছে আমরা জানি ভি প্রাইম, তরলের ঘনত্ব রো এফ ইন্টু জি, যেটাকে বলে প্লবতা। ক্লাস নিতে কারেন্ট চলে গেল, তারপর এটা শেষ করি। তাইলে দেখো কি হলো, হারানো ওজন আর প্লবতা কিন্তু আসলে কি, হারানো ওজন আর প্লবতা কিন্তু সমান। সেটা একটু আগে বলছিলাম, আর্কিমিডিসের সূত্রে সেই বিষয়টা ক্লিয়ার হলো। তার মানে যেটা প্লবতা সেটাই অপসারিত তরলের ওজন, সেটাই হারানো ওজন, সেটাই ঊর্ধ্বমুখী বল। তাহলে প্লবতা কত কিছু বলো, প্লবতা কত কিছু বলো। প্লবতা হচ্ছে ঊর্ধ্বমুখী নিট বল, বস্তুর ওপর ঊর্ধ্বমুখী নিট বল। প্লবতা হচ্ছে হারানো ওজন, প্লবতা হচ্ছে হারানো ওজন, প্লবতা হচ্ছে অপসারিত তরলের ওজন, প্লবতা হচ্ছে ঊর্ধ্বমুখী নিট বল। প্লবতা দিয়ে অনেক কিছু করা যাবে, তারপর আমরা ধীরে ধীরে ক্লাসটা আগাবো। বলতেছে যে 5 কেজি ভরের একটা বস্তুকে পানিতে নিমজ্জিত করা হলো, 5 কেজি ভরের একটা বস্তুকে পানিতে নিমজ্জিত করা হলো। বস্তুটির আয়তন 4.5 ইন্টু 10⁻³ মিটার কিউব। তো ক নম্বরে বলতেছে প্লবতা, হারানো ওজন, বস্তুর ওপর ঊর্ধ্বমুখী নিট বল কত। তার মানে প্লবতা অথবা হারানো ওজন অথবা বস্তুর ওপর ঊর্ধ্বমুখী নিট বল কত, এই তিনটা জিনিস সেম, এটা মনে রাখবা। প্লবতাও যা, হারানো ওজনও তাই, বস্তুর ওপর ঊর্ধ্বমুখী নিট বলও তাই। ধরো এটা হচ্ছে পানি, পানির মধ্যে নিমজ্জিত আছে একটা বস্তু। এই বস্তুটার ওজন নিচের দিকে W = mg এবং প্লবতা উপরের দিকে। এই যে প্লবতা, এই প্লবতাই কিন্তু হারানো ওজন, এই প্লবতাই কিন্তু বস্তুর উপর ঊর্ধ্বমুখী নিট বল। অর্থাৎ তোমাকে প্লবতা বের করতে বলুক, হারানো ওজন বের করতে বলুক, আর বস্তুর উপর ঊর্ধ্বমুখী নিট বল বের করতে বলুক, একই হবে। তাহলে কি হবে ক নম্বরটা, প্লবতা, হারানো ওজন, বস্তুর উপর ঊর্ধ্বমুখী নিট বল একই, সেটা হচ্ছে ইউ সমান হবে ভি রো W জি। ভিতে বসাবা বস্তুর যে অংশটুকু ডুবে থাকে, ভিতে কি বসাবা, প্লবতার সূত্রে যে ভি আছে এই ভিতে বসাবা বস্তুর যে অংশটুকু ডুবে থাকে। তাহলে এখানে বস্তু সম্পূর্ণটাই ডুবে আছে, বস্তুর আয়তন বসবে 4.5 ইন্টু 10⁻³ রোতে বসাবা যার মধ্যে বস্তুকে তুমি ডুবাইছো, বস্তুর ঘনত্ব না, বস্তুকে যার ভিতরে ডুবাইছো তার ঘনত্ব বসবে 1000 এবং 9.8। এটা হিসাব করলে হবে 4.5 এক্সপোনেনশিয়াল -3 ইন্টু 1000 ইন্টু 9.8, 44.1 নিউটন। এটা হয়ে গেল ক, প্লবতা বের হয়ে গেল, এটাই প্লবতা, এটাই হারানো ওজন, এটাই ঊর্ধ্বমুখী নিট বল। এরপর বলছে খ, পানিতে ওজন, বস্তুর ওজন কত। বস্তুকে পানিতে নিমজ্জিত করলে বস্তুর ওজন হ্রাস পাবে, হ্রাস পেয়ে কত হবে। তাহলে পানিতে ওজন হচ্ছে W, এই ডাব্লুতে ওজন, আর এই এখানে যে ডাব্লুটা লিখছে এটার মানে হচ্ছে ওয়াটার। পানিতে বস্তুর ওজন হচ্ছে স্বাভাবিক যে ওজনটা বস্তুর আছে সেখান থেকে প্লবতা মাইনাস করে দিবা। কেন? দেখো বস্তুর ওজন কোন দিক, নিচের দিক, আর প্লবতা ঠিক তার বিপরীতে। তাহলে এই প্লবতা কিন্তু ওজনকে কমায় দিচ্ছে, প্লবতার সমপরিমাণ ওজন হ্রাস পাচ্ছে। আমি এখানে বলছি প্লবতাই হারানো ওজন, তাহলে বস্তুর ওজন কতটুকু হারাবে, প্লবতার সমান। তাহলে স্বাভাবিক ওজন থেকে প্লবতা বাদ দিব, W সমান হবে mg, ইউ সমান হবে ভি রো W জি। এম এর মান হচ্ছে 5 কেজি ইন্টু 9.8, আর ভি রো জি এই পুরোটার মান আমরা আগেই বের করে রাখছিলাম 44.1, এই পুরোটা বসালে হবে 44.1। 5 ইন্টু 9.8 মাইনাস 44.1, 4.9 নিউটন হবে বস্তুর, পানিতে বস্তুর ওজন। এটা হলো খ। এবার বলছে গতে বলছে বস্তুটি কত ত্বরণের নিচে নামবে। দেখো এই যে বস্তুর নিচের দিকের ফোর্স হচ্ছে W আর ওপর দিকের ফোর্স হচ্ছে ইউ, তাহলে বস্তুর ওপরে নিট বল কত, নিট বল হচ্ছে W - ইউ। W নিচের দিকে,
ইউ বিপরীত দিকে, তাহলে ডাব্লু থেকে ইউ বাদ দিলে যেটা ওইটা এফ নিট, এবং এফ নিটের জায়গায় কি লিখবা, নিউটনের সেকেন্ড ল, এফ নিট মানে এম এ, এফ নিট মানে এম এ, এম এ সমান এম জি মাইনাস ইউ। তাহলে এ সমান হবে এম জি মাইনাস ইউ বাই এম। এম জি এটা হবে 5 ইন্টু 9.8, ইউ এর মান হবে এই যে দেখো আগে বের করে রাখছি 44.1, এম এর মান হবে 5। তাইলে 5 ইন্টু 9.8 মাইনাস 44.1 ভাগ 5, 0.98 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে বস্তুটা নিচে নামতে থাকবে। 0.98 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে বস্তুটা নিচে নামতে থাকবে। এটা হয়ে গেল ত্বরণ। তাহলে দেখো খুব সহজে 3টা অঙ্ক, প্লবতা, হারানো ওজন, ঊর্ধ্বমুখী বল একই জিনিস। স্বাভাবিক ওজন থেকে প্লবতা বাদ দিয়ে দিলে বস্তুর তরলে নিমজ্জিত অবস্থায় ওজন অর্থাৎ পানিতে ওজন। আর নিম্নমুখী বল আর ঊর্ধ্বমুখী বলের যে পার্থক্য সেটাই নিট বল। নিট বল দিয়ে ত্বরণ সৃষ্টি হয়, তাই এফ নিট সমান এম এ, সেখান থেকে ত্বরণ বের হলো। আশা করি প্রবলেমটা সবাই বুঝতে পারছো। তো দেখো এবার যে অঙ্কটা করব সেটা হচ্ছে, এখানে দেখো একটা পাত্র আছে, পাত্রের মধ্যে বলছে যে পানি আছে, পানির মধ্যে একটা বস্তুকে নিমজ্জিত করা হয়েছে, যে বস্তুটার উচ্চতা হচ্ছে 2 সেন্টিমিটার অর্থাৎ 0.02 মিটার, আর ক্ষেত্রফল হলো এ 36 সেন্টিমিটার স্কোয়ার। সেন্টিমিটার স্কোয়ারকে যখন তুমি মিটার স্কোয়ার বানাবা তখন মনে রাখবা এটা 10⁻⁻⁴ গুণ হবে। সেন্টিমিটার মানে 10⁻⁻² মিটার, স্কোয়ার মানে তার স্কোয়ার। তাহলে এই বস্তুটার উচ্চতা এবং ক্ষেত্রফল দেওয়া আছে। বস্তুটার ভর 100 গ্রাম, বস্তুটার ভর 100 গ্রাম 0.1 কেজি, বস্তুটার ভর 100 গ্রাম, এম সমান 0.1 কেজি। গ নাম্বারে বলতেছি কি, বস্তুটির উপরিতলে এবং নিম্নতলে কত চাপ প্রযুক্ত হবে। তাইলে দেখো উপরিতলে চাপ হবে P সমান H1 রো WG। তরলের উপরিতল থেকে বস্তুর উপরিতল পর্যন্ত 6 সেন্টিমিটার, গভীরতা 6 সেন্টিমিটার। তাহলে H1 এর মান হবে 0.06, পানির মধ্যে তাহলে পানির ঘনত্ব ইন্টু 9.8, 0.06 ইন্টু 1000 ইন্টু 9.8, 588 নিউটন পার মিটার স্কোয়ার। আবার বলছে নিম্নতলে চাপ, এইখানে চাপ, তাহলে এইখান উপর থেকে এই পর্যন্ত কত 6 আর এটা 2, তাহলে মোট 8 সেন্টিমিটার হবে। তাহলে আবার নিম্নতলে চাপ হবে P2, ধরো এটা P1 ছিল উপরিতলে, P2 সমান হবে H2 রো WG। তাহলে পানির উপরিতল থেকে বস্তুর নিম্নতল পর্যন্ত কিন্তু 8 সেন্টিমিটার হবে, কারণ এইটুকু 6 আর এই বস্তুর উচ্চতা 2, মোট এটা হচ্ছে 8। তাহলে 8 সেন্টিমিটার মানে 0.08 মিটার, পানির মধ্যে তাই পানির ঘনত্ব ইন্টু 9.8, 0.08 ইন্টু 1000 ইন্টু 9.8, 784 নিউটন পার মিটার স্কোয়ার। এটা গেল গ নাম্বারটা, নিম্নতল উপরিতলে চাপ বের হয়ে গেল। এবার ঘ নাম্বারে বলছে উদ্দীপকে উল্লেখিত বস্তুটি মানে এই বস্তুটা পানিতে ভাসবে কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। পানিতে ভাসবে কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। যখন তোমাকে এটা বলবে যে পানিতে ভাসবে না ডুববে না কি হবে এটা বের করতে হবে, তখন তার 2টা প্রসেস আছে। এটা আমি তোমাদেরকে থিওরিতে এর আগে বুঝাইছি যে ওজন যদি প্লবতার চেয়ে বেশি হয় তাহলে ডুবে যাবে, কম হলে ভেসে থাকবে। আবার বস্তুর ঘনত্ব যদি তরলের ঘনত্বের চাইতে বেশি হয় তাহলে ডুবে যাবে, বেশি না হলে ভেসে থাকবে। তাহলে আমরা এখানে কি করব, বস্তুর ওজন বের করব।
একটা বস্তু ভাসবে না ডুববে এটা বের করতে বললে আগে আমরা বস্তুর ওজন বের করব। তাহলে বস্তুর ভরে 100 গ্রাম মানে 0.1 কেজি ইন্টু 9.8, তাহলে বস্তুর 0.1 কেজি ইন্টু 9.8 0.98 নিউটন, এটা হচ্ছে বস্তুর ওজন। ওজনটা নিম্নমুখী। আর এবার বের করবো আমরা প্লবতা। প্লবতার ঊর্ধ্বমুখী বল, প্লবতা হচ্ছে ভি রো ডাব্লিউ জি। এই ভি হলো বস্তুর যে অংশটুকু ডুবে আছে ওই অংশটুকুর আয়তন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বস্তু সম্পূর্ণটাই ডুবে আছে, তাহলে ভি হচ্ছে মানে বস্তু সম্পূর্ণকে ডুবানো হয়েছে আর কি। ভি সমান হলো এ এইচ, যেহেতু ভি দেওয়া নাই বস্তুর ক্ষেত্রফল আর উচ্চতা গুণ করে আয়তন বের করতে হবে, তাহলে এ এইচ রো ডাব্লিউ জি। তাহলে এর মান কত দেখো বের করে নিয়েছিলাম, এই যে এর মান 36 ইন্টু 10⁻⁻⁴। এইচ এর মান 0.02, পানির ঘনত্ব 1000 ইন্টু 9.8, 36 এক্সপোনেনশিয়াল -4 ইন্টু 0.02 ইন্টু 1000 ইন্টু 9.8 0.7056 নিউটন। তাহলে দেখো ওজন 0.98, প্লবতা 0.0756, ওজন প্লবতার চেয়ে বেশি। ওজন প্লবতার চেয়ে বেশি হলে ভাসবে না, ভাসবে না বলছে, ভাসবে কি না বলবো ভাসবে না, বা লিখবা ডুবে যাবে, ডুবে যাবে। ক্লিয়ার? তাহলে খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক, কিন্তু সৃজনশীলে প্রচুর আসে পরীক্ষাতে, যে ভাসবে নাকি ডুববে, এই ধরনের অঙ্ক প্রচুর আসে। তো আশা করি সবাই এটা বুঝতে পারছো। দেখো এবারের অঙ্কটা দেখো, বলছে যে 10 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফল ও 5 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটা বস্তুর বাতাসে ও পানিতে ওজন যথাক্রমে 9.8 নিউটন এবং 7.8 নিউটন, আর জি এর মান আছে 9.8। ওকে, কী কী দেওয়া আছে আমরা একটু তুলে নিই, তারপর দেখব কি চাচ্ছে। প্রথমে বলছে বস্তুর ক্ষেত্রফল এ 10 সেন্টিমিটার স্কোয়ার। সেন্টিমিটার স্কোয়ারকে আমরা মিটার স্কোয়ার বানাবো, 10 ইন্টু 10⁻⁻4 মিটার স্কোয়ার। ওকে, ক্ষেত্রফলটাকে মিটার স্কোয়ার বানিয়ে নিলাম। এবার বলছে উচ্চতা 5 সেন্টিমিটার, উচ্চতা 5 সেন্টিমিটার, এটাকেও আমরা মিটার বানিয়ে নিব 0.05 মিটার। এই বস্তুটাকে একবার বাতাসে রেখে ওজন মাপা হয়েছে, সেটা হচ্ছে বস্তুর স্বাভাবিক ওজন। বাতাসে ওজন মানেই ধরবা স্বাভাবিক ওজন। তাহলে বাতাসের ওজনটা হচ্ছে ডাব্লিউ এ সমান 9.8 নিউটন। আর পানিতে ডুবা একবার ওজন মাপা হয়েছে, ওদের বলছে পানিতে ওজন, পানিতে ওজন, পানিতে ডুবায় ওজন মাপা হয়েছে ডাব্লু, এটা হলো 7.8 নিউটন। আর জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই মানগুলো দেওয়া আছে। ঘ নম্বরে বলতেছে যে উদ্দীপকটি আর্কিমিডিসের সূত্র মেনে চলে কি। উদ্দীপকে যে মানগুলো দেওয়া আছে সেইটার বেসিসে আমাদের প্রমাণ করতে হবে যে আর্কিমিডিসের সূত্রটা কি মেনে চলছে এই উদ্দীপকটা। তো আর্কিমিডিসের সূত্র মেনে চলে কি চলে না এইটা বুঝতে হলে আগে তো আর্কিমিডিসের সূত্রটা জানতে হবে। আর্কিমিডিসের সূত্রটা বলে যে কোনো বস্তুকে তরল বা বায়বীয় পদার্থে নিমজ্জিত করলে বস্তু কিছুটা ওজন হারায়। এই হারানো ওজন বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান। অর্থাৎ বস্তুর হারানো ওজন তরলে নিমজ্জিত করলে বস্তু যে ওজনটা হারাবে, অর্থাৎ হারানো ওজন সবসময় বস্তুর দ্বারা অপসারিত তরলের ওজনের সমান হবে। অর্থাৎ আমাদের এই দুটো জিনিস বের করতে হবে, হারানো ওজন আর অপসারিত তরলের ওজন বের করতে হবে, বের করে সমান কিনা দেখাতে হবে। ওকে, সূত্র যেহেতু বলছে এই দুটো সমানই হবে, কিন্তু আমাদেরকে এই উদ্দীপকের বেসিসে দেখাতে হবে। তো উদ্দীপক অনুযায়ী বলো তো এখানে হারানো ওজন কত? হারানো ওজন হচ্ছে পানিতে, বায়ুতে ওজন মাইনাস পানিতে ওজন। বায়ুতে ওজন 9.8, পানিতে ওজন হয়ে গেল 7.8, তার মানে হারানো ওজন 2 নিউটন। হারানো ওজন মনে রাখবা, হারানো ওজন 2 নিউটন। ঠিক আছে, এবার আমরা বের করব অপসারিত তরলের ওজন। অপসারিত তরলের ওজন বের করতে হবে। অপসারিত তরলের ওজন বের করার জন্য দেখো অপসারিত তরলের
ওজন সমান হচ্ছে, একটু বাংলায় লিখি এটা, অপসারিত তরলের ভর ইন্টু জি। ওজন মানে কি mg, তাহলে অপসারিত তরলের ওজন মানে কি অপসারিত তরলের ভর ইন্টু জি। এতে অপসারিত তরলের ভর, আমরা ভর m সমান জানি রো ভি, তাহলে এটা যদি অপসারিত তরলের ভর হয়, ভর সমান কি হবে, ভর হবে অপসারিত তরলের আয়তন ইন্টু রো। তরলের ঘনত্ব ইন্টু জি। অপসারিত তরলের আয়তন মানে কি বলতো? অপসারিত তরলের আয়তন মানে কি, বস্তুকে তুমি নিমজ্জিত করবা, বস্তুর যে আয়তন, বস্তুকে তুমি তরলে নিমজ্জিত করছো, বস্তুর যে আয়তন অর্থাৎ বস্তুর যে অংশটুকু নিমজ্জিত হলো ওইটার সমপরিমাণ তরলিত অপসারণ হবে। বস্তুর আয়তন যদি হয় 10, তাহলে অপসারিত তরলের আয়তন হবে 10, কারণ বস্তু যেটুকু ডুববে ওইটুকু তরলই অপসারিত হবে। তাহলে অপসারিত, দেখো এই যে অপসারিত তরলের আয়তনের এটাই হলো বস্তুর আয়তন, কারণ এখানে বস্তু পুরোটাই ডুবে আছে। বস্তুর আয়তন ইন্টু তরলের ঘনত্ব ইন্টু জি। বস্তুর আয়তন মানে হবে AH, ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, তরলের ঘনত্ব হবে রো ডাব্লু ইন্টু জি। তাহলে এ হচ্ছে 10 ইন্টু 10⁻⁻⁴, এইচ হলো 0.05, পানির ঘনত্ব 1000, জি এর মান 9.8। এটা হিসাব করো কত হয়, 10 এক্সপোনেনশিয়াল -4 0.05 ইন্টু 1000 ইন্টু 9.8, 0.49 নিউটন। তাহলে দেখো এখানে বিষয়টা কি দাঁড়ালো, বিষয়টা দাঁড়ালো হারানো ওজন 2 নিউটন আর অপসারিত তরলের ওজন 0.49 নিউটন। এ দুটো কি সমান হলো? এ দুটো সমান হয়নি। তাহলে আমরা বলবো যে আর্কিমিডিসের সূত্র মানে না, এই উদ্দীপক আর্কিমিডিসের সূত্র মানছে না। যদি হারানো ওজন আর অপসারিত তরলের ওজন সমান হতো তাহলে আমরা বলতাম যে আর্কিমিডিসের সূত্র মানছে। তা আশা করি এটা বুঝতে পারছো। দেখো এবার যে প্রশ্নটা সলভ করব সেটাতে কি বলছে, দুইটা উদ্দীপক আছে। এবার 1 নম্বরে বলতেছে কক্সবাজার সমুদ্র সৈকতে অবস্থিত একটি ব্যারোমিটারে পারদের উচ্চতা ছিল 75 সেন্টিমিটার। প্রথমে আমরা 1 নম্বরটাই করি। এবার দুটা অঙ্ক কিন্তু কমপ্লিটলি আলাদা দুটো অঙ্ক। তাহলে কক্সবাজার সমুদ্র সৈকতে অবস্থিত ব্যারোমিটারে পারদের উচ্চতা 75 সেন্টিমিটার। তাহলে এইচ হচ্ছে 75 সেন্টিমিটার, এটাকে মিটার বানালে হবে 0.75 মিটার। আর পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার সিসি। দেখো উচ্চতা আছে তোমার মিটারে করে নিছি আমরা 0.75 মিটার, ঘনত্ব আছে 13.6 গ্রাম পার সিসি। গ্রাম পার সিসি কিন্তু এসআই একক না, এটাকে আমার কেজি পার মিটার কিউব বানাতে হবে। তো কি করব, এটা সবাই মনে রাখবা যে 1 গ্রাম পার সিসি মানেই হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। 1 গ্রাম পার সিসি সমান হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। তাহলে 13.6 গ্রাম পার সিসি সমান হবে 13.6 ইন্টু 1000, অর্থাৎ গ্রাম পার সিসিকে কেজি পার মিটার কিউব করতে গেলেই 1000 দিয়ে গুণ করে দিবা, এটা হয়ে যাবে 13600 কেজি পার মিটার কিউব। তাহলে গ্রাম পার সিসিকে কেজি পার মিটার কিউব করা শিখলা। এবার 1 নম্বর উদ্দীপকের অঙ্ক গ বলছে 1 নম্বর অনুসারে স্থানটিতে বায়ুচাপ কত। তো ব্যারোমিটারে যদি তোমার পারদের উচ্চতা দেওয়া থাকে তাহলে চাপ হচ্ছে তোমরা জানো পি সমান এইচ রো জি। উচ্চতা দিয়ে চাপ বের করার সূত্র হচ্ছে পি সমান এইচ রো জি। এইচ এর মান বসবে উচ্চতা 0.75, পারদের ঘনত্ব, পারদের উচ্চতা যেহেতু এটা 13600, 9.8, 0.75 ইন্টু 13600 ইন্টু 9.8, 99960। তাহলে যখন
পারদের উচ্চতা দেওয়া থাকবে, ব্যারোমিটারে পারদের উচ্চতা দেওয়া থাকবে, সেখানে চাপ কত হবে, বায়ুর চাপ কত হবে সেইটা বের করা শেখাই দিলাম। উচ্চতা দিয়ে এই সূত্রে বসাই দিবা এইচ রো জি, কারণ ব্যারোমিটারে পারদের উচ্চতা, পারদ একটা তরল, তরলের উচ্চতা এইচ, তাহলে এইচ রো জি দিয়ে এটা হয়ে যাবে। কথা বুঝছো? এরপরে আমরা এই ঘ নম্বর অঙ্কটা সলভ করব। এবার দেখো ঘ নম্বর প্রবলেমটা সলভ করব। 2 নম্বর উদ্দীপকে বলছে 500 গ্রাম ভরের এক লোহার টুকরা, লোহার টুকরার ভর এম হচ্ছে 500 গ্রাম মানে 0.5 কেজি, আর পানিতে নিমজ্জিত করা হয়েছে। 500 গ্রাম ভরের একটা লোহার টুকরাকে পানিতে নিমজ্জিত করা হলো, পানির মধ্যে ডুবানো হয়েছে। লোহার ঘনত্ব দেওয়া আছে, লোহার ঘনত্ব হলো রো আই, রো আই সমান 7.8 গ্রাম পার সিসি। তো একটু আগে বলছিলাম আগের অঙ্কটাতে যে গ্রাম পার সিসিকে মিটার কেজি পার মিটার কিউব বানানোর জন্যে তোমাকে এই মানের সাথে 1000 গুণ করতে হবে, তাহলে এটা কেজি পার মিটার কিউব হবে, তাহলে 7800 কেজি পার মিটার কিউব। ওকে, এবার আসো কি বলছে দেখো ঘ নাম্বার প্রশ্নে। আচ্ছা 2 নাম্বার অনুসারে মানে যেটা এটা অনুসারে লোহার টুকরাটির ওজন, লোহার টুকরাটির ওজন পানিতে কত হবে, পানির মধ্যে ওজন বের করতে হবে। তার মানে আমরা ধরে নিব লোহার টুকরাকে পানিতে নিমজ্জিত করে ওজন মাপতে হবে, তাই না? তার মানে কি? তার মানে লোহার টুকরাটা সম্পূর্ণটা পানিতে ডুবাতে হবে। তো এখানে বলো তো লোহার টুকরার আয়তন কত? ভি, ভি সমান কত? ভি সমান হচ্ছে এম ভাগ রো, রো সমান এম বাই ভি, তাহলে ভি সমান এম ভাগ রো। এম হচ্ছে 0.5, এটা রো আই, লোহার আয়তন, এক খণ্ড লোহার আয়তন বের করছি, এটা কিন্তু লোহার আয়তন, তাহলে লোহার আয়তন সমান কি এম বাই রো, সূত্র আছে না, এম সমান রো ভি বা রো সমান এম বাই ভি, ভি সমান এম ভাগ রো। এম হচ্ছে 0.5, রো হচ্ছে 7800, তাহলে আয়তনটা কত হচ্ছে বলো? 0.5 ভাগ 7800, 6.41 ইন্টু 10⁻⁻5 মিটার কিউব, এটা হচ্ছে লোহার টুকরার আয়তন। এবার বলছে পানিতে ওজন কত? দেখো পানিতে ওজন হলো ডাব্লু ডাব্লু মাইনাস ইউ, ডাব্লু হচ্ছে এমজি, ইউ হবে ভি, পানিতে নিমজ্জিত করছো ভি রো জি, তাহলে জিটা কমন নাও 9.8, এম এর মান 0.5, ভি এর মান এই যে এটা 6.41 10⁻⁻5 ইন্টু পানির ঘনত্ব 1000, পানিতে নিমজ্জিত করা হয়েছে 1000, তাহলে এটা কত হবে? 0.5 মাইনাস 6.41 এক্সপোনেনশিয়াল মাইনাস 5 ইন্টু 1000, এটা ক্যালকুলেটার হিসেব করবা, ইন্টু 9.8, 4.27 নিউটন, 4.27 নিউটন। এটা হচ্ছে ওই লোহার টুকরার পানিতে ওজন। যখনই তোমাকে বলবে যে কোনো বস্তুকে তরলে ওজন কত, তরলে নিমজ্জিত অবস্থায় ওজন কত, তখনই ওর স্বাভাবিক ওজন থেকে প্লবতা বাদ দিয়ে দিবা। স্বাভাবিক ওজন থেকে প্লবতা বাদ দিয়ে দিলেই ওই তরলে ওজন বের হবে, কারণ প্লবতার সমান ওজন হারায় যায়। যখনই বলবে ধরো একটা বস্তুর স্বাভাবিক ওজন ডাব্লু, একটা বস্তুর স্বাভাবিক ওজন হচ্ছে ডাব্লু, এই বস্তুটাকে তুমি একটা তরলে নিমজ্জিত করলা, তাহলে ওজন কত হবে? তো ওজন থেকে ওই তরলে নিমজ্জিত করলে যে প্লবতা সৃষ্টি হবে, প্লবতা মাইনাস করে দিলেই তুমি ওই তরলের মধ্যে ওজনটা পেয়ে যাবা। বুঝতে পারছো? খুবই সোজা, ওজন থেকে প্লবতা বাদ দিলেই থাকবে হচ্ছে বস্তুর ওজন বর্তমানে কত, নিমজ্জিত অবস্থায় কত, কারণ প্লবতাই হচ্ছে হারানো ওজন। এবারের অঙ্কটা প্লবতা, হারানো ওজন, পানিতে বা তরলের মধ্যে বস্তুর ওজন এই সংক্রান্তই, কিন্তু খুবই সুন্দর এবং খুবই বোর্ডে আসার মতো একটা প্রবলেম। দেখো বলছে যে একটা বস্তুর বাতাসে ওজন 7 নিউটন, বাতাসে ওজনটাই কিন্তু আমার স্বাভাবিক ওজন 7 নিউটন, আর পানিতে ওজন, পানির মধ্যে নিমজ্জিত করে ওজন মাপা হলে 5 নিউটন। তাহলে বস্তুর স্বাভাবিক ওজন 7 নিউটন, পানির মধ্যে ওজন হচ্ছে 5 নিউটন। এবার হচ্ছে বস্তুটির ঘনত্ব নির্ণয় করো। প্রথমে গতে আসি, ঘনত্ব নির্ণয় করব। তো দেখো ঘনত্ব নির্ণয় করব, ঘনত্ব কোথায় আছে? বস্তুর ঘনত্ব,
আগে দেখো হারানো ওজনটা বের করো। হারানো ওজন কত? বাতাসে ওজন মাইনাস পানিতে ওজন 7 - 5। স্বাভাবিক ওজন 7, পানিতে নিয়ে যাওয়া ওজন হচ্ছে 5, তাহলে হারালো কত? 2 নিউটন। হারানো ওজন মানেই ইউ মানে 2 নিউটন। ইউ এর সূত্র হচ্ছে ভি, যেহেতু বস্তু পানিতে ওজন মানে বস্তু পানিতে ওজন মাপা হয়েছে মানে বস্তুটাকে পানিতে আমরা সম্পূর্ণ নিমজ্জিত করছি, তাহলে ভি রো ডাব্লিউ জি সমান 2। তাহলে ভি হবে 2 ভাগ 1000 ইন্টু 9.8। আমরা বস্তুটার আয়তন পেয়ে গেলাম 2 ভাগ 1000 ইন্টু 9.8, 2.04 ইন্টু 10⁻⁻⁴ মিটার কিউব। এটা হচ্ছে আমার বস্তুটার আয়তন। যদিও এই ভিটা হচ্ছে নিমজ্জিত অংশের আয়তন, প্লবতার সূত্রে যে ভি থাকে সেটা নিমজ্জিত অংশের আয়তন, কিন্তু সম্পূর্ণটা নিমজ্জিত হয়ে আছে, তাই নিমজ্জিত অংশের আয়তনটাই বস্তুর আয়তন। আর আবার আমরা লিখতে পারি বাতাসে ওজন সমান mg, স্বাভাবিক ওজন এটা। 7 = m ইন্টু 9.8। তাহলে আমরা এমটাও পেয়ে যাব, ভর 7 ভাগ 9.8। 0.71 কেজি। এখন বলছে বস্তুটির ঘনত্ব। দেখো বস্তুটার ঘনত্ব মানেই কিন্তু আমরা জানি বস্তুর ভর ভাগ বস্তুর আয়তন, বস্তুর ভর ভাগ বস্তুর আয়তন। এম হবে 0.71 আর ভি হবে যেটা 2.04 10⁻⁻⁴। 0.71 ভাগ 2.04 এক্সপোনেনশিয়াল -4, 3480.39 কেজি পার মিটার কিউব। এইটা হচ্ছে বস্তুর ঘনত্ব। ঘ নাম্বারটা হয়ে গেল। এবার আমরা ঘ নাম্বারটা দেখব কি আছে। আচ্ছা, ঘ নাম্বারে বলতেছি যে ওই বস্তুটাকে যদি আমরা গ্লিসারিনের মধ্যে নিমজ্জিত করি তাহলে ওজন কত হবে। গ্লিসারিনে নিমজ্জিত করলে ওজন কত হবে। গ্লিসারিন একটা তরল, তাহলে এখানে দেখো গ থেকে আমরা একটা জিনিস পাচ্ছি। গ থেকে সে যে বস্তুর আয়তন আগের অঙ্কে 2.04 ইন্টু 10⁻⁻⁴। ওকে, এটা পাইছি আমরা গ থেকে। এখন গ্লিসারিনের ঘনত্ব রো জি 1260 কেজি পার মিটার কিউব। এটা গ্লিসারিনের ঘনত্ব। বস্তুটার ভর বস্তুর ভর আমার দরকার নাই, বাতাসে ওজন ডাব্লু হচ্ছে স্বাভাবিক ওজন 7 নিউটন। 7 নিউটন। তাহলে গ্লিসারিনে ডুবালে ওজন কত হবে? তাহলে গ্লিসারিনে ওজন হবে, আমরা জানি স্বাভাবিক ওজন থেকে সবসময় প্লবতা বাদ যায়, কারণ বস্তুকে নিমজ্জিত করলে ওজন নিচে, প্লবতা থাকে ওপরে। ওজন থেকে প্লবতা বাদ দিলে যেটা থাকে ওটাই নিমজ্জিত অবস্থায় ওজন। তাহলে গ্লিসারিনের মধ্যে নিমজ্জিত অবস্থায় ওজন এটা, স্বাভাবিক ওজন থেকে প্লবতা বাদ দিলে পাওয়া যাবে। এটা ডাব্লু মাইনাস ভি। এবার গ্লিসারিনে ডুবাচ্ছে, তাহলে গ্লিসারিনের ঘনত্ব ইন্টু জি। এটা 7, এটা 2.04 ইন্টু 10⁻⁻⁴ ইন্টু 1260 ইন্টু 9.8। 7 মাইনাস 2.04 ইন্টু 1260 ইন্টু 9.8, 4.48 নিউটন। এটা হচ্ছে বস্তুর গ্লিসারিনের মধ্যে বস্তুর ওজন। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, কিন্তু এটা কিন্তু সহজ কিন্তু খুবই বেসিক অঙ্ক, এই জন্য খুব গুরুত্বপূর্ণ। যে প্রশ্নটা এবার সলভ করব সেটা সিলেট বোর্ড 2023 সালে আসছে, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। দেখো কি বলতেছে এখানে, বলতেছে 800 কেজি পার মিটার কিউব, 800 কেজি পার মিটার কিউব ঘনত্বের কেরোসিন দ্বারা পূর্ণ একটা পাত্রে 50 গ্রাম ভরের 4 সেন্টিমিটার কিউব আয়তনের একটি নিরেট বস্তুকে নিমজ্জিত করলে কিছু পরিমাণ কেরোসিন পাত্রের বাইরে পড়ে যায়। একটা পাত্রে কেরোসিন এরকম কানায় কানায় পূর্ণ আছে।
এই পাত্রে কানায় কানায় পূর্ণ এই কেরোসিনের ঘনত্ব 800 কেজি পার মিটার কিউব। ওকে, এই কেরোসিনের মধ্যে আমরা একটা বস্তুকে নিমজ্জিত করছি। এই বস্তুটার আয়তন হচ্ছে 4 সেন্টিমিটার কিউব, 4 × 10⁻⁻6 মিটার কিউব বস্তুটার আয়তন। আর বস্তুটার ভর হচ্ছে 50 গ্রাম। গ্রামকে কেজি বানালে হবে 50 × 10⁻³ কেজি। 1000 দিয়ে ভাগ করলে 50 × 10⁻³ কেজি হবে। আচ্ছা, এই বস্তুকে নিমজ্জিত করায় কিছু কেরোসিন উপচে পড়ে গেছে, স্বাভাবিক। কানায় কানায় পূর্ণ কেরোসিন ছিল, তুমি একটা বস্তুকে ফেলে দিলে কেরোসিন উপচে পড়বে, এটাই নিয়ম। সেই কেরোসিনের ভরটা কত? কেরোসিনের ভরটা কত? দেখো, কেরোসিনের ভর হবে কেরোসিনের ঘনত্ব ইন্টু কেরোসিনের আয়তন। যে কেরোসিনটা উপচে পড়ে গেছে সেই কেরোসিনের ভর, উপচে পড়া কেরোসিনের ভর, কিন্তু পাত্রের সব কেরোসিনের ভর না। উপচে পড়া কেরোসিনের ভর হবে কেরোসিনের ঘনত্ব ইন্টু কেরোসিনের আয়তন। কেরোসিনের আয়তনটা কি হবে? আমরা কি জানি, একটা বস্তুকে তরলে নিমজ্জিত করলে তরল অপসারিত হয়। কতটুকু তরল অপসারিত হয়? বস্তুর আয়তনের সমান। ধরো একটা বস্তুর আয়তন যদি হয় 10, ওই বস্তুকে তুমি যদি নিমজ্জিত করো তাহলে ওই 10 আয়তনের সমপরিমাণ তরল উপচে পড়বে, অপসারিত হবে। এখানে অপসারিত হতে যায় উপচে পড়ে যাচ্ছে, কারণ কানায় কানায় পূর্ণ আছে। তার মানে কতটুক কেরোসিন উপচে পড়বে? বস্তুর আয়তনের সমান। এই ভি কেটা হবে ভি 800 × 4 × 10⁻⁻6, 800 × 4 × exponential-6, 3.2 × 10⁻³ কেজি। এটা হচ্ছে উপচে পড়া কেরোসিনের ভর। এবার বলছে ঘতে বলতেছে কেরোসিনে বস্তুর হারানো ওজন বস্তুর দ্বারা অপসারিত কেরোসিনের ওজনের সমান হবে কি? মানে আর্কিমিডিসের সূত্রটা মানছে কিনা। আচ্ছা, দেখো ঘ নাম্বারটা। প্রথমে আমরা বের করব হারানো ওজন। হারানো ওজন মানে কিন্তু প্লবতা। হারানো ওজন মানে প্লবতা। প্লবতা সমপরিমাণ ওজনই হারায়। আর প্লবতা হচ্ছে ভি রো জি। এটা তরলে নিমজ্জিত করা হয়েছে, তরলের ঘনত্ব ভি রো কে জি। এই ভি হচ্ছে বস্তুর আয়তন, কারণ বস্তুকে তরলে ডুবানো হয়েছে, কেরোসিনে ডুবানো হয়েছে। এটা বস্তুর আয়তন মানেই নিমজ্জিত অংশের আয়তন। আমি আবারও বলছি, শোনো, প্লবতার সূত্রের মধ্যে যে ভিটা আছে ওইটা নিমজ্জিত অংশের আয়তন, বস্তুর যে অংশটুকু ডুবে থাকে ওইটুকুর আয়তন। কিন্তু এখানে বস্তু সম্পূর্ণটাই ডুবে আছে, তাই বস্তুর আয়তনটাই নিমজ্জিত অংশের আয়তন। আর রোকে যার মধ্যে ডুবানো হয়েছে, অর্থাৎ কেরোসিনের মধ্যে কেরোসিনের ঘনত্ব, তাহলে এটা হবে 4 × 10⁻⁻6 × 800 × 9.8, 4 exponential-6 × 800 × 9.8, 0.03136 নিউটন। এটা হারানো ওজন। আর বলছে অপসারিত কেরোসিনের ওজনের সমান, তাহলে অপসারিত কেরোসিনের ওজন। তা আমরা গতে তো কি পাইছি? অপসারিত কেরোসিনের ভর তো পাইছি। অপসারিত কেরোসিনের ভর 3.2 × 10⁻³ × 9.8, 0.03136 নিউটন। তাহলে দেখো, হারানো ওজন 0.03136 নিউটন, অপসারিত কেরোসিনের ওজন 0.03136 নিউটন, অর্থাৎ এই দুটো সমান। তাহলে সমান হবে কি? হ্যাঁ, সমান হবে।
গাণিতিক বিশ্লেষণ হয়ে গেল। তবে এখানে আমরা গয়ের যে মানটা এটা কিন্তু আমরা ঘতে ব্যবহার করলাম, এটা করা যায়, পাশে লিখে দিতে হয় যে গ থেকে প্রাপ্ত মান। ঠিক আছে, আশা করি এই প্রবলেমটা সবাই বুঝতে পারছো। এইবার যে সৃজনশীল প্রশ্নটা সলভ করব এটা খুবই এক্সেপশনাল একটা প্রশ্ন। তার কারণ কি? কারণ তোমাদের ইয়ং গুণাঙ্ক, পীড়ন, বিকৃতি এই টপিক থেকে খুব একটা প্রশ্ন আসে না, কিন্তু বরিশাল বোর্ড 2023 সালে এই টপিক থেকে প্রশ্ন আসছে। তাই এই প্রশ্নটা আমরা সলভ করব, কারণ বোর্ড পরীক্ষাতে যদি টিচার চায় যে একটু এক্সেপশনাল প্রশ্ন করবে পঞ্চম অধ্যায় থেকে, তাহলে কিন্তু এই ইয়ং গুণাঙ্ক ঢুকাই দিতে পারে। তো মনোযোগ দিয়ে সবাই দেখো, এখানে বলছে একটা তারের দৈর্ঘ্য 3 মিটার, তারের আদি দৈর্ঘ্য 3 মিটার, আর এখানে ওজন ঝুলানো হয়েছে তারে। ওজন ঝুলানোর ফলে তারের দৈর্ঘ্য হয়ে গেছে 3.003 মিটার, 3.003 মিটার। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কত হয়েছে? দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে L প্রাইম মাইনাস L, 3.003 মাইনাস 3.003 মিটার, এটা দৈর্ঘ্য বৃদ্ধি। এই তারে ভর ঝুলানো হয়েছে 10 কেজি, তাহলে এম এর মান 10 কেজি। পানির ঘনত্ব দেওয়া আছে 1 গ্রাম পার সিসি, পানির ঘনত্ব 1 গ্রাম পার সিসি, এটাকে 1000 দিয়ে গুণ করতে হবে, কেজি পার মিটার কিউব হবে। পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব। তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে 1 মিলিমিটার স্কোয়ার, 1 মিলিমিটার স্কোয়ার মানে 10⁻⁻6 মিটার স্কোয়ার। 1 মিলিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ার বানালে 10⁻�6 দ্বারা গুণ করতে হয় মিলিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ার বানালে। তাহলে 1 মিলিমিটার স্কোয়ার সমান 10⁻�6 মিটার স্কোয়ার, এটা যেন মনে থাকে। গয়ে বলতেছে ইয়ং মডুলাসের মান নির্ণয় করো। ইয়ং মডুলাসের সূত্র হচ্ছে y সমান FL ভাগ a স্মল l। এফ এর জায়গায় এখানে বসবে mg/l ভাগ a স্মল l। এখানে যদি মান বসাই, দেখো 10 × 9.8 × 3, এর মান 10⁻⁻6 × স্মল l এর মান 0.003। এইটা একটু ক্যালকুলেটর হিসাব করবে, হিসাব করে যেটা পাবা এত নিউটন পার মিটার স্কোয়ার। ইয়ং গুণাঙ্কের সূত্র হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, এইটা হবে ইয়ং গুণাঙ্কের মান। গ নম্বর হয়ে গেল। এবার ঘ নম্বরে বলতেছে যে এই তারটা, এই যে তারের কথা, যে তারটা প্রশ্নে বলছে 3 মিটার দৈর্ঘ্য আর 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের যে তার, এই তারের ভর আছে 8.1 গ্রাম। এই তারটা পানিতে কি ডুববে? তো দেখো, পানির ঘনত্ব আমাকে দেওয়া আছে ρW সমান হচ্ছে 1000, পানির ঘনত্ব 1000। ওকে, এবার আমরা তারের ঘনত্বটা বের করব। ঘনত্ব দিয়েও কিন্তু বলা যায় ডুববে না ভাসবে। এর আগে আমরা বস্তু ডুবে যাবে না ভেসে যাবে সেটা আমরা বের করলাম কি দিয়ে? প্লবতা আর ওজন দিয়ে। তারের ঘনত্বটা কি হবে? তারের ঘনত্ব হবে m/v, তারের ভর ভাগ তারের আয়তন, m ভাগ এটা হবে al, আয়তন ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। তাহলে m হচ্ছে 8.1 গ্রাম, 8.1 × 10⁻³ এত কেজি। গ্রামকে কেজি বানালাম, 8.1 গ্রামকে কেজি বানায় বসালাম। এ হচ্ছে 10⁻⁻6, এল হচ্ছে 3। এর একটু হিসাব করে দেখতেই হবে কি হচ্ছে। 8.1 এক্সপোনেনশিয়াল -3 ভাগ এক্সপোনেনশিয়াল -6, 6 × 3, 2700 কেজি পার মিটার কিউব। তাহলে তারের ঘনত্ব 2700, পানির ঘনত্ব 1000, তার মানে বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের চাইতে বেশি। বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের চাইতে বেশি, তার মানে এটা ডুবে যাবে, এটা ডুবে যাবে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। একটা অঙ্কের মধ্যে বস্তু ডুববে না ভাসবে এই কনসেপ্টটাও আসছে, আবার ইয়ং গুণাঙ্কের কনসেপ্টটাও আসছে। তো সবাই আশা করি প্রবলেমটা বুঝতে পারছো। তো দেখো, এবার আমরা পরের অঙ্কটা সলভ করব। এই অঙ্কে এটা একটা হাইড্রোলিক প্রেসের একটা অঙ্ক, প্যাসকেলের সূত্র, বল বৃদ্ধিকরণ নীতির একটা অ্যাপ্লিকেশন। এইটা ময়মনসিংহ বোর্ড 2023 সালে আসছে। এই টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মাঝে মাঝেই কিন্তু এই টপিক থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন হয়, এবং এই টপিকটা কিন্তু অত কঠিন না। দেখো, এখানে একটা ছোট পিস্টন
এটা ছোট পিস্টন, এটা বড় পিস্টন। ছোট পিস্টনের ক্ষেত্রফল দেওয়া আছে A1.5 মিটার স্কোয়ার, আর বড় পিস্টনের ক্ষেত্রফল দেওয়া আছে A2 2.5 মিটার স্কোয়ার। ছোট পিস্টনের উপর 10 কেজি ভর রাখা হয়েছে। ছোট পিস্টনের উপর 10 কেজি ভর রাখা হয়েছে, মানে ছোট পিস্টনের প্রযুক্ত বল mg, 10 × 9.8 98 নিউটন। যত কেজি ভর তুমি রাখবা তার ওজনটাই এখানে প্রযুক্ত হবে। ওই জন্য 10 কেজি ভর এখানে রাখা হয়েছে, তাইলে প্রযুক্ত বল হবে 10 কেজি সমতুল্য ওজন mg, 98 নিউটন বল এখানে প্রযুক্ত হয়েছে। এবার গতে বলতেছে ছোট পিস্টনের ওপর 10 কেজি ভর চাপালে বড় পিস্টনের ওপর কি পরিমাণ ঊর্ধ্বমুখী বল